জান্নাত, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জান্নাত, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু জান্নাতুল মাওয়া। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাকিরা আসছে না কেন জান্নাত? স্যার কাউকে তো অ্যাক্টিভ দেখছি না। ব্যাপারীর কাছে লেট কেন? সবাই কি ঘুমাচ্ছে নাকি? মনে হয় ঘুমাচ্ছে। আচ্ছা জান্নাত, বলো তো, এই যে আমরা দ্বিতীয় অধ্যায় যে পড়তেছি, দ্বিতীয় অধ্যায়ে তো অনেকগুলো অঙ্ক করা হলো। তো তোমরা কি দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক তো এখন আশা করি আলহামদুলিল্লাহ পারবা নাকি? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। কারণ এখান থেকে তো আমরা জাবেদা, খতিয়ান, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, নগদান বই শিখেছি, তাই না? স্যার স্যার আমরা তো যখন এসএসসি দিতাম তখন বোর্ড পরীক্ষায় এমন অপশন ছিল যে নগদান বই না দিলে হবে, কিন্তু এইচএসসি এমন কোনো অপশন আছে স্যার? অপশন আছে। নগদান বই দিতেই হবে? না, অপশন আছে, না দিলে হবে, কিন্তু তুমি না দেওয়ার চিন্তা কেন আগে করতেছো? কারণটা কি? কঠিন লাগে? স্যার এটা অনেক টাইম লাগে না, পারি কিন্তু টাইম বেশি লাগে। পরীক্ষায় তুমি চিন্তা করবা যে পরীক্ষায় যে প্রশ্ন আসবে, প্রশ্নটা আগে একবার মনোযোগ দিয়ে ভালো করে পড়বা। পইরা যেই অঙ্কটা তোমার কাছে একটু কনফিউশন আছে, যে এটা একটু 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 মনে আছে আর কিছু কিছু মনে নাই, তুমি ওই অঙ্কটা বাদ দিবা। আর যেটা পারো ভালো করে, সেটা যদি বড়ও হয় তাও সেটা অ্যান্সার করবা। যেটা আফসা আফসা জি স্যার। যেটা আফসা আফসা প্রবলেম আছে, যে এটা মনে আসতেছে আবার কিছু আসতেছে না, এরকম অঙ্ক যদি তুমি একেবারে পারো, ছোটও হয় কিন্তু তুমি কিছু পারো কিছু পারো না, ওই সব অঙ্কগুলোকে তুমি পরীক্ষায় অ্যাভয়েড করবা, বাদ দিবা। বুঝছো? জি স্যার। স্যার আমার না একটা কোশ্চেন ছিল বাট্টা নিয়ে। বলো। একটা অঙ্ক ছিল, ওটার মধ্যে লেখা ছিল মিজানের নিকট হতে চেক প্রাপ্তি ৩৬০০ টাকা, আর পাশে ব্র্যাকেটে লেখা ছিল 10% নগদ বাট্টা মঞ্জুর। হুম। ক নম্বরে বলছে প্রদত্ত আর প্রাপ্ত বাট্টা। তো এই লেনদেনটা আবার ৯০ দিয়ে ভাগ করেছে কেন স্যার, এটা বুঝলাম না। 90টা ভাগ তুমি পাইছো কোথায়? দেওয়া ছিল সলিউশনে? জি স্যার, সলিউশন দেওয়া। এই জন্য বই। অঙ্ক করার সময় কখন আগে সলিউশন দেখবা না, তুমি নিজে নিজে এটাকে স্যার চিন্তা করবা। পারতেছিলাম না এই কারণে। হ্যাঁ, আমি বলি, নিজে নিজে চিন্তা করবা। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট চিন্তা করবা। চিন্তা করেও পারতেছো না, তখন তুমি আমাকে ফোন দিবা, আমার কাছ থেকে জানবা। যাই না, তারপরে আবার নিজে নিজে মিলাইবা। ইয়ার পরে তুমি করার পরে, ইয়ার পর দেখবা সলিউশনের সাথে মিলছে কিনা। কিন্তু সলিউশন আগে দেখলে হয় কি, তখন অঙ্কের প্রতি দুইটা জিনিস তৈরি হয়। একটা জিনিস হচ্ছে সহজে বোঝা যায়, বোঝা গেলে এটা মুখস্থ হয়ে যায়, এটা অনেক পরবর্তীতে ভুলে যেতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে অঙ্কের প্রতি একটা ভীতি সৃষ্টি হয়। এই জন্য তুমি একটা লেনদেন পড়ার পরে আগে মনে মনে গবেষণা করবা, চিন্তা করবা। চিন্তা করার পরে দেখবা না পারতেছই না, তখন তুমি আমার সহযোগিতা নিবা, আমাকে ফোন দিবা। আমি বুঝাই দিলে জি তোমার স্যার। কাছে ইজি হবে। এরপরে তুমি নিজে নিজে করবা, নিজে নিজে করে তারপরে দেখবা আমার কথাটা ঠিক আছে কিনা, তারপরে তুমি মিলাইবা সলিউশনটার সাথে মিলছে কিনা, তুমি দেখতে পারো। এবার তোমাকে বলছি, খেয়াল করো। তুমি 3600 টাকার চেক পেয়েছো, কার কাছ থেকে পেয়েছো? মিজান। মিজান না? জি স্যার। আচ্ছা, তুমি বলো, মিজানের কাছ থেকে তুমি টাকা পাইলা কেন? কারণটা কি? তোমাকে কি গিফট করছে মিজান? না স্যার, ও আমার দেনাদার ছিল। ও আমার দেনাদার ছিল। ভেরি গুড। ও আমার দেনাদার ছিল। তো এখন চেক পাইতে গেলে
তারে কি বাট্টা আমি দিয়েছি না সে আমাকে বাট্টা দিয়েছে? আমি দিয়েছি। আমি দিয়েছি। তাহলে এটা প্রদত্ত বাট্টা না প্রাপ্ত বাট্টা? প্রদত্ত বার্তা। প্রদত্ত বাট্টা, ভেরি গুড, এটা প্রদত্ত বাট্টা। এবার খেয়াল করে শোনো, মিজান যে আমাকে চেকটা দিল, চেকটা দেওয়ার পরে আমি তো 3600 টাকার চেকই পেয়ে গেলাম। যেহেতু তারে 10% বাট্টা আমি মঞ্জুর করেছি, তাহলে আমি তো, সে তো আমাকে 3600 টাকার চেক দিয়েছে, তার মানে কি এই নয় যে তারা যে বাট্টা দিয়েছি সেই টাকাটা বাদ দিয়ে সে আমাকে চেক দিয়েছে? ওই যে না, বার্তা মঞ্জুর লেখা, এটা দেখে বুঝতে হবে। এটা দেখে না, তুমি, তোমাকে তো চেক দিয়েছে সে, তুমি কি চেক তো পাইয়েই গেছো, 3600 টাকার চেক তো তুমি পাইয়েই গেছো। তুমি কি চেক পাওয়ার পরে তারপরে তুমি তাকে নিজের হাত থেকে টাকা দিবা, নাকি তুমি যে তার টাকা মাফ করছো, মাফ করার পরেই সে তোমাকে চেক দিছে? মাফ করার পরে। মাফ করার পরে সে চেক দিছে। তাকে যে আমি মাফ করে দিলাম, মাফ করে দেওয়ার পরেই তো সে আমাকে চেক দিছে 3600 টাকা। সুতরাং তার কাছে আমি 3600 টাকা পাই না, তার কাছ থেকে আর বেশি টাকা পাই। 3600 টাকার বেশি পাইতাম, শুধু 3600 পাইতাম না। এটা বুঝছো না বুঝো নেই? জি স্যার, এখন বুঝছি যে মাফ করার কারণে মাফ বেশি। করার কারণে কত কম। পার্সেন্ট মাফ করেছি বলো তো? 10%। 10%। তাহলে আমি তার কাছে যে টাকাটা পাইতাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাইবা কেমন আছো তুমি? জি স্যার, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, জান্নাত, যেটা বলছিলাম, তারা কয় পার্সেন্ট মাফ করেছি? 10%। 10%। তাহলে তার কাছে যে টাকাটা আমি পাইতাম, পুরো টাকাটা, মোট টাকাটা, এই পুরো টাকাটা হলো 100% টাকা। পুরো টাকাটা কয় পার্সেন্ট টাকা? 100। তো 10% মাফ করে দিলে সে আমাকে কয় পার্সেন্ট টাকা দিল? 90% টাকা। 90%। তাহলে যে 3600 টাকা আমি পেয়েছি, আচ্ছা। এটা হচ্ছে 90% টাকা। এটা কয় পার্সেন্ট টাকা? 90%। 90%। তাহলে আমি যদি বাট্টাটা বের করতে চাই, তো বাট্টাটা 10%। এই জন্য 36 টাকাকে যদি 90 দিয়ে ভাগ দেই, 36 যদি 90 দিয়ে ভাগ দেই, 10 দিয়ে গুণ দেই, তাহলে ওই বাট্টা টাকাটা বের হয়ে যাবে। স্যার, এখানে কি 10% এর জায়গায় 20, 30 এগুলিও থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। যদি 20% থাকতো, তাহলে আমি তার কাছে পাইতাম 80%। 80। তাহলে 80 দিয়ে ভাগ দিলাম। যদি 5% বাট্টা হইতো, তাহলে আমি কয় পার্সেন্ট টাকা পাইতাম? 95%। 5% 95, হ্যাঁ। তাহলে 95 দিয়ে ভাগ দিতাম, 5 দিয়ে গুণ দিতাম, তাহলে বাট্টা টাকাটা বের হয়ে যেত। ঠিক আছে? স্যার, এই যে এরকম যখন কোনো কিছু দিয়ে ভাগ দিতে হবে, তখন কি সবসময় যেটা লেখা থাকবে নগদ বার্তা মঞ্জুর? না, এরকম লেখা থাকবে যে বাট্টা বাদে পাওয়া গেল, মানে বাট্টা বাদ দেওয়ার পর পাওয়া গেল, বা চেক পাওয়া গেল। যদি আগে টাকাটা পেয়েই যাই, যেটা পেয়ে গেছি, তাহলে বাট্টাটা বাদ দিয়ে বাকি টাকাটা ভাগ দিব। আচ্ছা স্যার, আর প্রাপ্ত বার্তার ক্ষেত্রে এরকম কিছু থাকবে না? হ্যাঁ, থাকবে, থাকবে, এরকম থাকবে। যেমন মনে করে বলা হলো যে, ধরো, এই রমজানকে মনে করে বললাম, রমজানকে 3600 টাকার চেক দেওয়া হলো, 3600 টাকার চেক দেওয়া হলো, এবং তার কাছ থেকে 10% বাট্টা পাওয়া গেল। তারপরে চেক তো দিছি, বাট্টা পাওয়ার পরেই তো চেক দিছি। চেক দিলে দিয়ে ফেলছি, এটা তো আর বাট্টা সহ দিই নেই, বাট্টা বাদ দিয়েই দিয়েছি। এটা 90 দিয়ে ভাগ দিতে হবে। 90 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ আমি যে টাকাটা দিয়ে ফেলেছি, মনে রাখবা, যদি টাকাটা দিয়ে ফেলে থাকি, তাহলে বাট্টা বাদ দেওয়ার পরই টাকা দিয়েছি। সুতরাং 10% বাট্টা হইলে তাহলে 90% টাকা দিয়েছি, 90 দিয়ে ভাগ দিয়ে বাট্টা বের করবো, 10 দিয়ে গুণ করে। ঠিক আছে? জি স্যার, আর বুঝছি। যদি কথাটা এরকম বলতো, কথাটা যদি এরকম বলতো যে, ধরো রমিজের কাছ থেকে 3600 টাকার পাওনা, কথাটা বলি, খেয়াল করে তুমি শোনো, সবাই শোনো। রমিজের পাওনা 3600 টাকা, 10% বাট্টায় চেকে পাওয়া গেল, 10% বাট্টায় চেকে পাওয়া গেল। তাহলে চেকটা কয় টাকার এখানে কি উল্লেখ করা আছে? না স্যার, এটা বলা নেই। কিন্তু এটা বলা আছে রমিজ আমার কাছে পাবে কয় টাকা। 10%। না, না, আমি আবার লাইনটা বলি। রমিজের পাওনা 3600 টাকা, রমিজের পাওনা 3600 টাকা, 10% বাট্টায় চেকে পরিশোধ করা হলো। তাহলে এই 3600 টাকা কি
আমার কাছে বার্তা দেওয়ার আগে না সে মোট পাবে 3600, কোনটা? সে মোট পাবে 3600। সে মোট পাবে 3600। এখানে 3600 টাকার সরাসরি 90 দিয়ে ভাগ হবে না, এখানে 3600-কে 10% করবো, 10% করে বাকি টাকাটা আমরা চেকে দিব। তাহলে 10% 3240। 3240 টাকা ওইটা হবে চেক। ঠিক আছে? টাকাটা আগে দেওয়া থাকলে। হ্যাঁ, আচ্ছা তাহলে কখন বুঝতে পারতে হবে সে মোট কত পাইতো। যেমন আগের কথা বলেছিল যে রমিজের কাছ থেকে 3600 টাকার চেক পাওয়া গেল, 10% বাট্টা মঞ্জুর, আমি তো পাইয়াই গেছি 3600, তাহলে সে নিশ্চয়ই তার কাছ থেকে আরো বেশি পাইতাম টাকা, যেহেতু বাট্টা মঞ্জুর করা হয়েছে, ওই ক্ষেত্রে 90 দিয়ে ভাগ। হ্যাঁ। আর যখন বুঝতে পেরেছি সে মোট পাবে 3600, তখন 10% সরাসরি 10% করবো। আচ্ছা, এটা যে বললেন যে রমিজের কাছ থেকে 3600 টাকা পাবেন, এটা কি আলাদা তারিখ দিয়ে উপরে লেখা থাকবে, মানে আলাদা লেনদেন হবে না এটা? হ্যাঁ, আলাদা লেনদেন হবে। আচ্ছা স্যার, বুঝছি। আচ্ছা, তো খেয়াল করো মেয়েরা, যে আমি যে কথাটা বলছিলাম তোমাদেরকে, যে আজকে ক্লাসটার মধ্যে আমি তোমাদেরকে নগদ প্রাপ্তি প্রদানের আরেকটা জাবেদা শেখানোর মাধ্যমে এই অধ্যায়ের প্রায় শেষের দিকে চলে আসব। আগামী সপ্তাহে তোমাদেরকে 2টা ক্লাস যে করব আমি, আগামী রবিবার এবং বুধবার, সেখানে তোমাদেরকে খুচরা নগদান বই শেখাবো। সেই খুচরা নগদান বই শেখানোর মাধ্যমে দ্বিতীয় অধ্যায়টা আমরা শেষ করে দেব। মানে আগামী সপ্তাহে 2টা ক্লাস করব তোমাদের সাথে, সেটা হচ্ছে খুচরা নগদান। সেই খুচরা নগদানের 2টা ক্লাস করার মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করে দিব, তারপরে আমরা অন্য অধ্যায় শুরু করব। ঠিক আছে? তো আজকে তোমাদের সাথে নগদ প্রাপ্তি প্রদানের আরো একটা অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব, তোমরা সেটা খেয়াল করে দেখো। আমি তোমাদের সামনে দেখো একটা উদ্দীপক দিয়েছি। এই উদ্দীপকে লেখা আছে জনাব মুশফিকের 2020 সালের 1 জুন তারিখে নগদ উদ্বৃত্তের পরিমাণ দেওয়া আছে আর ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ দেওয়া আছে। নগদ উদ্বৃত্ত আর ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে 1 লাখ টাকা। জুন মাসে তার কারবারের নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়েছে। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে নগদ উদ্বৃত্ত আর ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে, এই 2টা জিনিস নগদ প্রাপ্তি প্রদান জাবেদার মধ্যে আসবে কি? না স্যার, আসবে না। আসবে না। মমো মমো মনে হয় অনেকদিন পরে ক্লাস করলা নাকি? জি স্যার। কেন তুমি ক্লাস মিস করেছো কেন, কারণ কি? স্যার নেট ছিল না তো, এটার জন্য করতে পারিনি। নেট ছিল না, এতদিন ছিল না তো, তুমি নেট, তুমি তো যোগাযোগ করো না কোনো তোমার সাথে। আমি তোমাদের মনে মনে দেখি যে ক্লাসে তো মোমোকে দেখা যাচ্ছে না। নেটের জন্য যদি এতদিন ক্লাস মিস করলে পিছিয়ে পড়ে যাব না? আচ্ছা লাইবা, বলো তো, এই যে নগদ উদ্বৃত্ত আর ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় কি আসবে? স্যার বুঝিনি। এই যে প্রথম যে লেনদেনটা আছে নগদ উদ্বৃত্ত আর ব্যাংক জমার উদ্বৃত্ত, এই 2টো টাকা জি কি স্যার। নগদ প্রাপ্তি প্রদান জাবেদার মধ্যে আসবে কিনা? না স্যার। কেন আসবে না, কারণটা কি? স্যার কারণটা তো বলতে পারতেছি না স্যার। রাইসা, মনে হয় না স্যার আসবে। কেন আসবে না বলো তো? স্যার এখানে তো কিছু মানে প্রাপ্তি হয়নি এই কারণে। হ্যাঁ, এটা ক্লিয়ার বুঝতে পারতে হবে। হ্যাঁ জান্নাত, ভেরি গুড। এটা তো নিজের টাকা, উদ্বৃত্ত মানে কি আমার হাতে টাকা আছে, এটা তো কারো কাছ থেকে পাই নাই। নগদ প্রাপ্তি প্রদান মানে হচ্ছে টাকাটা অন্য কারো কাছ থেকে পেতে হবে, থার্ড কোনো পার্সনের কাছ থেকে টাকাটা আসতে হবে কারবারের মধ্যে। এই উদ্বৃত্ত মানে তো আমার টাকাই, মানে আগের বছর আগের মাসের উদ্বৃত্ত, যে টাকাটা আমার হাতে রয়ে গেছে, তো আমার হাতের টাকা তো আমার কাছেই আছে, এটা তো আমার কারো কাছ থেকে পাই নাই। সুতরাং এটা প্রাপ্তি প্রদান জাবেদার মধ্যে আসবে না। ভেরি গুড। দেখো জুন মাসের 1 তারিখে লেখা আছে
5% বাট্টায় আবিরের নিকট হতে পণ্য ক্রয় 40,000 টাকা, শর্ত 2/10 n/30। 5% বাট্টায় আবিরের নিকট হতে পণ্য ক্রয় 40,000 টাকা। আচ্ছা, জান্নাতুল 221 রুল, এ কি জান্নাতুল মাওয়া না তুমি নাকি? না স্যার, এটা না সোহাগী না স্যার, তো। হ্যাঁ না স্যার। হ্যাঁ, আচ্ছা তো জান্নাতুল তুমি বলো, এই যে 5% বাট্টায় আবিরের নিকট থেকে পণ্য ক্রয় করা হয়েছে, এই বাট্টাটা কোন ধরনের বাট্টা? এটা স্যার ক্রয় বার্তা। ক্রয় বাট্টা? জি স্যার। না, আগে বলো বাট্টা তো 2 প্রকার, সেটা কি কি তোমার মনে আছে কিনা? না স্যার। তুমিও তো অনেকগুলো ক্লাস মনে হয় মিস করেছো, তাই না? জি স্যার। কেন, কারণ কি? স্যার কিন্তু কয়েকটা ক্লাস করছি। আচ্ছা, তো যদি ক্লাস করে থাকো তাহলে তো তোমার পারতে হবে। বাট্টা হলো প্রথমত 2 প্রকার, একটা কারবারি বাট্টা আর একটা নগদ বাট্টা। একটা কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। তো এই 5% বাট্টাটা, এটা কোন বাট্টা, কারবারি বাট্টা না নগদ বাট্টা? স্যার এটা কারবারি বাট্টা। এটা হচ্ছে কারবারি বাট্টা। ভেরি গুড, এটা কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা, এই কারবারি বাট্টা লেখার সময় মোট টাকা থেকে বাদ দিয়ে লিখতে হয়, কিন্তু হিসেবের খাতায় লিখতে হয় না। সুমাইয়া, তুমি আসতেছো যাচ্ছ কেন? কিন্তু নেটে প্রবলেম হচ্ছে? জি জি স্যার। স্যার, ওর নেট অনেক প্রবলেম দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এই জাবেদাটা কে বলতে পারো যে 5% বাট্টায় আবিরের নিকট হতে পণ্য ক্রয়, এই জাবেদাটা কে বলতে পারো? জাবেদাটা বলতে পারবা কেউ? স্যার বলবো। হ্যাঁ, বলো রাইসা, বলো। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট। হ্যাঁ, এটা রাইসা, এখানে তোমার একটু খেয়াল করতে হবে, আমি তোমাকে আবার স্মরণ করে দিচ্ছি। এই বাট্টা হিসেবে সময় লিখতে হয় না, জাবেদা করার সময় বাট্টাটা ও লিখতে হয় না। জি স্যার, জি স্যার, ভুলে গেছি। হ্যাঁ, ক্রয় ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট, মানে বাট্টা টাকাটা বাদ দিয়ে লিখবো। 5% বাট্টায় হয় 2,000 টাকা, তাহলে 2,000 টাকা বাদ দিয়ে আমরা টাকা লিখবো এখানে 38,000 টাকা। আচ্ছা, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, টাকা লিখবো 38,000 টাকা। লিখবো কত? 38,000। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? জি স্যার। বাকিরা সবাই বুঝছো? ভেরি গুড। তাহলে আমার সুমাইয়ার কাছে একটা প্রশ্ন হলো, এই যে 5% কারবারি বাট্টায় যে 38,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এটা নগদ প্রাপ্তি প্রদান যাবে, যায় কোথায় যাবে? সুমাইয়া, তুমি বলতে পারবা? এগুলো কিন্তু সহজ প্রশ্ন, এগুলো অনেক শিখিয়েছি তোমাদেরকে। স্যার এটা আমি নগদ বলি। প্রদান কি মামা বলবা? হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, এটা যাবে না, কারণ এটা বাকিতে ক্রয় করা হয়েছে। হ্যাঁ, ভেরি গুড, এটা যাবে না কারণ এটা নগদ ক্রয় বিক্রয় নয়। এটা নগদ প্রাপ্তি প্রদান যাবে, তাই আসবে না, কারণ এটা ধারে ক্রয় করা হয়েছে। ধন্যবাদ। দেখো, জুনের 5 তারিখে বলা হয়েছে অফিসের জন্য একটি আলমারি ক্রয়। অফিসের জন্য একটি আলমারি ক্রয়, এটা যাবে তো কি হবে? এটা অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট। আলমারিকে অফিস সরঞ্জাম না লিখে লিখবা আসবাবপত্র, বলবা বলবা আসবাবপত্র। আসবাবপত্র, আসবাবপত্র হিসাব ডেবিট। নগদান ক্রেডিট। অফিস সরঞ্জাম বলতে যেগুলা ধরো একটা কম্পিউটার, ল্যাপটপ, তারপর একটা ফ্রিজ, হ্যাঁ, এবার টাকা রাখার সিন্দুক, এইসব জিনিসগুলোকে অফিস সরঞ্জাম বলবা। আর যেগুলা ধরো আমরা সাধারণত যেগুলোকে আসবাবপত্র বলি, চেয়ার, খাট, আলমারি, যদি এগুলা কারবারের মধ্যে ক্রয় করা হয়, বা একটা টেবিল, এগুলোকে বলবো আমরা আসবাবপত্র। সাধারণত আমরা যেগুলোকে কাঠের তৈরি জিনিসপত্র, বা, যেগুলো আমরা সাধারণত আসবাবপত্র বলে থাকি, এগুলোকে বলবো আমরা আসবাবপত্র। হ্যাঁ,
তো এখানে জাবেদা বলবো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি যদি তোমাদের পিছনের জিনিস থেকে একটু প্রশ্ন করি তোমাদেরকে, তোমরা যেগুলো আমি তোমাদেরকে আগে শিখিয়েছি, তো তোমরা আমাকে উত্তর দিবা। এই যে লেনদেনটার মধ্যে, এই জাবেদাটার মধ্যে যে আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, কোন কোন হিসাব খাত রয়েছে এখানে? স্যার দুইটাই তো সম্পদ। দুইটাই সম্পদ। হ্যাঁ, ভেরি গুড। একটা আসবাবপত্র, একটা নগদান, দুইটাই হলো সম্পদ হিসাব। আচ্ছা, এটা নগদ প্রাপ্তি প্রদান জাবেদার কোথায় যাবে? প্রাপ্তি দেবা জাবেদা যাবে না প্রদান জাবেদা যাবে? প্রদান জাবেদার। হ্যাঁ, নগদ প্রদান। যাবে নগদ প্রদান জাবেদা, কারণ এখানে নগদ টাকা কারবার থেকে হ্রাস পেয়েছে, নগদ টাকা চলে গেছে, নগদ সম্পদ হ্রাস পেয়েছে, নগদ সম্পদ হ্রাস পেলে নগদ প্রদান জাবেদা যাবে। ভেরি গুড। জুনের 7 তারিখ নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়, এটা কি জাবেদা হবে? এটা হবে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মমো বলো, এটা কোন জাবেদা যাবে প্রাপ্তি প্রদান জাবেদার মধ্যে? স্যার প্রাপ্তি জাবেদায়। প্রাপ্তি জাবেদা যাবে। ভেরি গুড। তোমরা এই যে সুমাইয়া, সুমাইয়া, জি জান্নাত, স্যার। কোনো যদি প্রবলেম হয়, বুঝতে প্রবলেম হয়, তাহলে প্রশ্ন করবা, ঠিক আছে? প্রশ্ন করে জেনে নিবা যদি কোনো প্রবলেম, আর যদি বুঝে থাকো তো আলহামদুলিল্লাহ ভালো, যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই প্রশ্ন করবা। 10 তারিখ আবিরের পাওনা পরিশোধ করা হলো, এটা লাইভে বলবা। আবিরের পাওনা পরিশোধ করা হলো, চিন্তা ভাবনা করে বলবা জাবেদাটা কেমন হবে, কিভাবে লিখতে হবে, কয় টাকা লিখতে হবে। আবিরের পাওনা পরিশোধ করা হলো। বলো। লাইব্রেরি চিন্তা করতেছো নাকি বুঝতে পারছো না কোনটা? কি বলতে পারবা? জান্নাত বলতে স্যার পারবা? হ্যাঁ বলো দেখি। এটা ভুলও হইতে পারে, মনে হোক, পড়তেছে না ভুল ঠিক। সমস্যা নাই, ভুল করে তো বলবা তোমরা, ভুল তো তোমাদের হইতেই পারে, ভুল হলে আমি সংশোধন করে দেবো ইনশাল্লাহ। স্যার এটা হবে পাওনাদার ডেবিট আর নগদান ক্রেডিট। কারণ স্যার এটা 10 তারিখের মধ্যে তো পরিশোধ করতে পারেনি, এই কারণে বার্তাটা হবে না। 10 তারিখের মধ্যে কি হয় নাই? স্যার 10 তারিখ তো হয়ে গেছে। তো 10 তারিখ তো দিয়েই দিছে, তো 10 তারিখ মানে 10 দিনের মধ্যে হইলো না। 1 তারিখে যেহেতু তোমার এটা ইয়ে ছিল, ক্রয় ছিল, তো তুমি তো 2 তারিখ থেকে গণা শুরু করবা, 1 তারিখ তো ধরে গুনবা না। ও আচ্ছা, 2 তারিখ। 2 থেকে গণা শুরু করবা না, 1 তারিখ তো শেষ, 1 তারিখে তো ক্রয় হয়েছে, তাহলে কাউন্ট শুরু হবে কয় তারিখ থেকে? 2 থেকেই। তো 2 থেকে করো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10 দিনের মধ্যে পড়লো না? জি স্যার। তাহলে স্যার প্রাপ্ত বার্তা ক্রেডিট হবে। হ্যাঁ, তাহলে বলো, বা বাকটা বের করে বলো। জি স্যার, এক মিনিট। স্যার বার্তা হবে বার্তা বের করার পাশে 37,240। 37,240, আর বারটা হবে 760, 760। 760। তুমি এখানে যাবে, তাহলে লিখবা পাওনাদার হিসাব ডেবিট 38,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 37,240 টাকা, আর প্রাপ্তবার্তা ক্রেডিট 760 টাকা। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ফাইন। তাহলে এটা আমরা লিখবো নগদ প্রদান জাবেদায়। 12 তারিখ বলছে কমিশন পাওয়া গেল, কমিশন পাওয়া গেল, এটা তো সহজ জাবেদা, এটা তো সবাই তোমরা পারবা মনে হয়, সবাই পারা উচিত। কমিশন পাওয়া গেল কি জাবেদা হবে?
স্যার এটা হবে নগদান ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। এখানে প্রাপ্ত শব্দ লেখার দরকার নেই, কমিশন হিসাব ক্রেডিট লিখলে হবে। ক্রেডিট কমিশন মানে হচ্ছে প্রাপ্ত কমিশন। প্রদত্ত কমিশন কখনো ডেবিট হয় না, ক্রেডিট হয় না। এই জন্য তোমার এখানে যাবে লিখবে তোমরা যে নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট, এটা নগদ প্রাপ্ত যাবে লিখতে হবে। রাফির নিকট 70,000 টাকার পণ্য বিক্রয়, কারবারি বাট্টা 10%। রাফির নিকট 70,000 টাকার পণ্য বিক্রয়, কারবারি বাট্টা 10%। সুমাইয়া বলবা এটা কোন ধরনের বাট্টা? এই যে কারবারি বাট্টা 10% বলা আছে, এটা কি নগদ বাট্টা, কারবারি বাট্টা? কারবারি বাট্টা। কারবারি বাট্টা। জাবেদারা কেমন হবে? এতে কারবারি বাট্টা লেখা হয়ে আছে, তাই না? হ্যাঁ বলো জাবেদারা জি কেমন হবে? স্যার। জাবেদারা কেমন হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কয় টাকা হবে? তাই এটা তো বের করতে হবে। বের করে বলো, বের করে বলো। জি স্যার। স্যার 63,000 আছে। 63,000। জাবেদারা কি ঠিক হয়েছে? স্যার আমার কাছে তো লাগতেছে রাফি হিসাব ক্রেডিট হবে। হ্যাঁ অবশ্যই, এখানে তো খেয়াল করতে হবে, রাফির নাম লেখা আছে, নগদ তো বলা নাই। তা আমরা কি জানি, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে আর সেটা নগদ কথা বলা না থাকে, সেটা বাকিতে বাকিতে বিক্রয় হয়, ধারে বিক্রয় হয়। সুতরাং এটা নগদ বিক্রয় নয়, এটা ধারে বিক্রয়। ধারে বিক্রয় হইলে আমরা লিখবো দেনাদার হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা নগদ লেখা যাবে না সুমাইয়া, এটা নগদ নয়। কেমন? কারো যদি নাম থাকে আর যদি নগদ কথা উল্লেখ না থাকে, তখন বুঝতে হবে এটা বাকিতে বিক্রয় করা হয়েছে, ধারে বিক্রয় করা হয়েছে। ধারে বিক্রয় করলে আমরা দেনাদার লিখবো। সুতরাং এটা নগদ বিক্রয়, নগদান বলা যাবে না, এটা যাবে তো হবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? জি স্যার। ওকে ফাইন। এরপর দেখো, পণ্য ক্রয় 30,000 টাকা, যার 80% নগদে। তুমি লাইভে বলবা, এটা তুমি লাইভে কথা বলছো না কেন? লাইভে বলো পণ্য ক্রয় 30,000 টাকা, যার 80% নগদে, কি যাবে তো হবে? স্যার এটা আমি বলবো। রাইসা বলবা, বলো দেখি। এটা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। টাকা সহ বলো। নগদের টাকা হবে ক্রয়েরটা 30,000, নগদেরটা হবে 24,000 আর প্রদেয় হবে 6,000। 6,000। হ্যাঁ ফাইন, ভেরি গুড, ভেরি গুড। এটা তাহলে এইটা নগদ প্রদান যাবে, যাবে ক্রয় নামে 24,000 টাকা যাবে, বাকি 6,000 টাকা বাকি থাকবে। এটা এটা ভাড়াদার হিসাবে থাকবে, প্রদেয় হিসাবে থাকবে, তাহলে এটা ধারে। এবার 25 তারিখ বলেছে রাফির পাওনা 5% বাট্টায় আদায় হলো। রাফির পাওনা 5% বাট্টায় আদায় হলো। রাফির কাছ থেকে আমরা পাইতাম কয় টাকা? তোমাদের কি খেয়াল আছে কিনা দেখো। রাফির কাছ থেকে 63,000 টাকা। রাফির কাছ থেকে আমরা পাইতাম 63,000 টাকা। ওই 63,000 টাকা এখন 5% বাট্টা যদি আদায় হয়, এটা হচ্ছে এখন নগদ বাট্টা। এটা যদি যদি নগদ বাট্টা, তাহলে ওই 63,000 তুমি আগে 5% করবা। 63,000 যখন 5% করবা, তখন বাট্টা পাইবা। 1800 আছে। 63,000 5% 1800 আসে। না না না, সরি 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 স্যার, এটা 36,000 করে ফেলছি আমি ভুলে। 3150। 3150 টাকা আসে আমরা যদি 5% করে, এটা নগদ বাট্টা। তাহলে খেয়াল করে দেখো, এখানে ক নাম্বারে একটা প্রশ্ন করেছি তোমাদের জন্য আমি, নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো।
নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। তাহলে নগদ বাট্টা তুমি পাইলা দুইটা, একটা পাইলা 25 তারিখে আর একটা পাইলা তুমি 10 তারিখে। একটা বাট্টা পাইলা 25 তারিখে, একটা বাট্টা পাইলা 10 তারিখে। 10 তারিখে ছিল আমাদের একটা প্রাপ্ত বাট্টা 760 টাকা, আর 25 তারিখে পাইলা 3150 টাকা, 3150 টাকা। এই দুইটা বাট্টা তুমি পাইলা। তোমার ক নাম্বারের প্রশ্ন করেছিল নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। তো তুমি যদি নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো তাহলে দুইটা বাট্টা তুমি এখানে পাইলা। তুমি লিখবা দুইটা টাকার গড় দিবা, বিবরণ টাকা টাকা। তারিখ লিখতে পারো, চাইলে 3টা 4টা লিখতে পারো। তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা লিখে লিখবা জুন 10 তারিখ প্রাপ্ত বাট্টা 760 টাকা। চাইলে তুমি বের করে দেখাইতে পারো যে 38,000 গুণ 2%। তুমি 10 তারিখ দিয়ে, জুন 10 তারিখ দিয়ে বিবরণে ঘরে লিখবা প্রাপ্ত বাট্টা 38,000 গুণ 2%, লেখা টাকার ঘরে 760। আবার জুন 25 প্রদত্ত বাট্টা 63,000 গুণ 5%, 3,150 টাকা। এই দুইটা পাইলা তুমি নগদ বাট্টা। এটা হচ্ছে তোমার কি বলে ক নাম্বারের উত্তর। স্যার এই দুইটা বারটা কি যোগ করে দেখাবো? করার জন্য যে প্রশ্নটা তোমাকে করেছে, এই 2 নাম্বারের জন্য তুমি এই উত্তরটা দিতে হবে যে দুইটা বাট্টা বের করে দেখাই দিবা, যে দুইটা নগদ বাট্টা আছে। তোমরা আমার কথা বুঝছো না বুঝো নাই? স্যার এই দুইটা বারটা যোগ করবো না পরে? হ্যাঁ, যোগ করে দিবা, যোগ করে দেখাই দিবা যে নগদ বাট্টার পরিমাণ হচ্ছে এত টাকা। সবাই কি বুঝছো আমার কথা? জি স্যার। আচ্ছা ফাইন। এবার খ নাম্বারে বলেছে জনাব মুশফিকের নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। গ নাম্বারে বলেছে জনাব মুশফিকের নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তো আমরা এখান থেকে এই কাজগুলো করব। 27 তারিখ বলছে 20 তারিখের পণ্য ক্রয়ের অবশিষ্ট টাকা পরিশোধ করা হলো। তো 20 তারিখে যে টাকা অবশিষ্ট ছিল সেখানে বাকি ছিল 6,000 টাকা। 30,000 টাকার পণ্য ক্রয়ের মধ্যে 24,000 টাকার নগদ দিয়েছিলাম, 6,000 টাকা বাকি ছিল। সেই 6,000 টাকা এখন তোমাকে পরিশোধ করতে হবে। প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখ বলেছে বিনিয়োগের সুদ পাওয়া গেল। তো বিনিয়োগের সুদ পাওয়া গেলে কি জাবেদা হবে? বলো তো। স্যার নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। হ্যাঁ মামা, ঠিক আছে, ভেরি গুড। নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এই ছিল আমার মোটামুটি জাবেদাগুলো। আর ক খ গ 3টা প্রশ্ন ছিল। তো ক নম্বরে তোমাদের বলেছি কি আমরা যে বার্তা লিখবা, এখানে কারবারি বার্তা হবে না। ক নম্বরের উত্তর লেখার সময় এখানে শুধু নগদ বার্তা হবে। আর নগদ বার্তা আছে দুইটা, একটা 25 তারিখ, একটা 10 তারিখ। 1 তারিখের বার্তা আর 20 আর হচ্ছে তোমার 15 তারিখের বার্তা, এগুলো হচ্ছে কারবারি বার্তা। এতে কারবারি বার্তা এখানে জাবেদার মধ্যে আসবে না। দেখো আমি তোমাদেরকে খ নাম্বার আর গ নাম্বারের উত্তরটা আমি এইভাবে তোমাদের দেখিয়েছি। নগদ প্রাপ্তি জাবেদা তোমরা জানো, এর আগে তোমাদের সাথে আলোচনা করেছি আমি যে নগদ প্রাপ্তির সময় আমরা যে টাকার গড় দিব, ডেবিট দিকে নগদান হিসাব আর হলো বিক্রয় বার্তা, যেটাকে বলা হয় প্রদত্ত বার্তা। আর ক্রেডিট দিকে 3টা টাকার সোর্স, মানে টাকা পাওয়ার যে উৎস, এই উৎসগুলো হচ্ছে বিক্রয় থেকে টাকা আসবে, প্রাপ্য হিসাব থেকে টাকা আসবে, বিক্রয় আর প্রাপ্য হিসাব বাদে আর যত জায়গা থেকে টাকা পাবো সেই সব জায়গাগুলোকে একসাথে বলা হয় অন্যান্য। যেমন মনে করো কমিশন পাওয়া গেল, বিনিয়োগের সুদ পাওয়া গেল, ভাড়া পাওয়া গেল, এই সব কিছুকে বলা হয় অন্যান্য। শুধুমাত্র নগদ বিক্রয় থেকে টাকা পাওয়া গেলে শুধু বিক্রয় হিসাবে লেখা হয়, আর দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া গেলে সেটাকে প্রাপ্য হিসাব লেখা হয়। তো এইভাবে তুমি নগদ প্রাপ্তি জাবেদা করার সময় এইভাবে গড়টা আঁকবা সুন্দর করে। একে তুমি তারিখ আর নগদ প্রাপ্তি জাবেদার সময় নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। এই জন্য এখানে লিখবো আমরা ক্রেডিট হিসাব খাত। বিবরণের ঘরে লিখবো আমরা ক্রেডিট হিসাব খাত। এখানে লিখবো সূত্র বলতে বলা হয় লেনদেনের যে লেখার যে সোর্স বা উৎস, লেনদেন লেখার যে আমাদের তথ্য বুঝার যে একটা উপায়,
এটাকে বলা হয় সূত্র। তারপরে ডেবিট দিকে লিখবা দুইটা নগদান হিসাব, আর হলো একটা হলো বাট্টা, যেটা নগদ বাট্টা। এই বিক্রয় বাট্টা বলতে কিন্তু কারবারি বাট্টা নয়, এই বিক্রয় বাট্টা বলতে বলছে নগদ প্রদান বাট্টা, মানে প্রদত্ত বাট্টা। আর এই বিক্রয় বলতে শুধু নগদ বিক্রয়কে বোঝায়, যেটা নগদ বিক্রয়, এই বিক্রয়টা এখানে অন্তর্ভুক্ত হবে। আর প্রাপ্য হিসাব, যদি প্রাপ্য হিসাব থেকে টাকা পাই সেটা এখানে আসবে, ঠিক আছে। আর বাকি সবগুলো আসবে অন্যান্য নামে আসবে, এগুলোকে বলা হয় অন্যান্য, ঠিক আছে। তোমরা কি বুঝছো যাবে তো? জি স্যার। দেখো নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদায় টাকার ঘরটা উল্টা যাবে। এবার ডেবিট দিকে হবে 3 ঘর আর ক্রেডিট দিকে হবে 2 ঘর। এখানে লিখবো ডেবিট হিসাব খাত লিখে, এখানে ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, অন্যান্য, ক্রয় হিসাব, প্রদেয় হিসাব আর অন্যান্য। আর ক্রেডিট দিকে নগদান আর ক্রয়বাট্টা, ক্রয়বাট্টা বলতে বোঝায় প্রাপ্তবাট্টা, ক্রয়বাট্টা মানে হচ্ছে প্রাপ্তবাট্টা। তো এইভাবে তোমরা এখানে যতগুলো ক্রয় আছে নগদ ক্রয়, সেটা পণ্য হোক সম্পদ হোক, সমস্ত নগদ ক্রয়গুলো এখানে আসবে। পণ্য ক্রয় হলে ক্রয়ের ঘরে লিখবা, আর অন্যান্য যেমন সম্পদ ক্রয় হলে অন্যান্য ঘরে লিখবা। আর যদি প্রদেয় হিসাব থেকে টাকা পাই সেটা প্রদেয় হিসাবের ঘরে লিখবা, প্রদেয় হিসাবের ঘরে লিখা টাকাগুলা তুমি যেখানে বাট্টা হইলে বাট্টার ঘরে লিখবা, আর নগদ টাকাটা নগদের ঘরে লিখবা। আর সবশেষে যোগফল নামানোর পরে নিচে যে দুইটা সমান্তরাল রেখা টেনেছি এটাকে বলা হয় ক্লোজ করা, সমাপ্ত রেখা টানা, এটাকে বলা হয় ক্রস অ্যান্ড ফুট ক্রস, অর্থাৎ নিচে দিয়ে ক্রস করে দেওয়া, টাকাটাকে বন্ধ করে দেওয়া জাবেদাটাকে। তোমরা এইভাবে নগদ প্রাপ্তিপ্রদান জাবেদা করে শেষে এইভাবে তোমরা ক্রস করে দিবা, মানে দুইটা সমান্তরাল রেখা টেনে হিসাবটাকে বন্ধ করে দিবা, ঠিক আছে। পারবা করতে? তোমরা কি বুঝছো আমার কথা মেয়েরা? রাইসা? জি স্যার। হ্যাঁ বুঝছো, নগদ প্রদান জাবেদা বুঝছো? জি স্যার বুঝছি। হ্যাঁ। বাকিরা যারা আছো তোমাদের কারো কোনো প্রবলেম আছে থাকলে আমায় বলো, কারো কোনো প্রশ্ন আছে? অ্যাকাউন্টিং এর যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তোমরা আমায় বলতে পারো যে কোনো প্রশ্ন আছে কিনা। আর তোমাদেরকে বলি তোমরা ক্লাসগুলো মিস করো না, ক্লাসগুলো গ্যাপ দিও না। তোমাদের কিন্তু ক্লাসের উপস্থিতি ভালো ছিল আগে, আজকে কিন্তু উপস্থিতি খুবই কম। তোমরা কিন্তু রেগুলার আগে ক্লাস করতা, সুতরাং ক্লাসগুলো বন্ধ করো না। সরকার কবে কলেজ খোলে যেহেতু এটা নির্দিষ্ট করে নেই এখনো, সুতরাং তোমরা রেগুলার ক্লাসগুলো করো, ক্লাস করলে তোমাদের উপকার হবে, ভালো হবে। স্যার আমরা সেকেন্ড পেপারটা কবে স্টার্ট করব অ্যাকাউন্টিং এর? এই অধ্যায়টা পড়ে আর একটা অধ্যায় তোমাদের পড়াবো, 3টা অধ্যায় করানোর পরে আবার সেকেন্ড পেপার থেকে শুরু করবো। আচ্ছা স্যার। মানে আগামী সপ্তাহে দ্বিতীয় অধ্যায়টা তো শেষ করে ফেলবো, আগামী সপ্তাহে 2টা ক্লাস করবো। আগামী সপ্তাহে খুচরা নগদানের, মনে রেখো আগামী সপ্তাহে পড়াবো খুচরা নগদান। তো সেই খুচরা নগদানটা শিখিয়ে পরে আমরা আরেকটা অধ্যায় পড়াবো, 3টা অধ্যায় পড়ানোর পরে দ্বিতীয় পত্রের আমরা শুরু করব, বুঝছো? স্যার এটা কি আপনাকে চেক করে দেখাবো? কোনটা? এটা হ্যাঁ এই আছে। হ্যাঁ অঙ্কটা তো করে অবশ্যই দেখাবো, আমাকে আমাকে ইনবক্স করবা। তোমরা সবাই কিন্তু বাসায় অঙ্ক প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে সবাই আমাকে অঙ্ক দেখাইবা, তাহলে তোমাদের পড়াশোনার গতি আসবে, নাহলে কিন্তু গতি আসবে না। কথা বুঝতে পেরেছো? আচ্ছা তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই? না থাকলে আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।